প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, অর্থাৎ পরিমাণগত রসায়ন বা মাত্রিক রসায়ন। আমরা এই চ্যাপ্টারটাকে দুইটা অংশে ভাগ করেছি। পার্ট 1-এ আছে কেমিক্যাল ক্যালকুলেশন, যেটাকে বাংলায় বলা হচ্ছে রাসায়নিক গণনা, এবং আরেকটা পার্ট যেটাকে আমরা পার্ট 2 হিসেবে এখানে রাখছি। পার্ট 2 এর অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন। তো আমাদের প্রথম আজকে যে লেকচার, এই ফার্স্ট লেকচারে আমরা পার্ট 1 এর কেমিক্যাল ক্যালকুলেশন কি এটা শিখব। তো বরাবরই আমি সাধারণত তোমাদের ক্লাসের সঙ্গে একটু গল্পর আশ্রয় নিই, গল্প করার আশ্রয় নিই। সেই গল্পের অন্তর্ভুক্ত বিষয় আজকে হচ্ছে, ধরো তোমার কাছে একটা কাগজ আছে, অথবা একটা খাতার পেজ আছে, অথবা একটা বইয়ের পেজ আছে। তো এই বইয়ের পেজটা তুমি ছিঁড়লে, বা ছিঁড়ে নেওয়ার পরে তুমি ব্যালেন্স মেশিন বা ওয়েট মেশিন, অর্থাৎ এর ভর কত বা এর ওজন কত, এটা তুমি বের করবে। তো বের করার জন্য প্রথমে তুমি যে কোনো একটা ওয়ে অবলম্বন করে তুমি এর ভর বের করলে 2 গ্রাম বা 3 গ্রাম বা আরো অনেক হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি এর ওয়েটটা হচ্ছে 2 গ্রাম। এইবার এই কাগজটাকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, সে জাস্ট 100টা অংশে ভাগ করলাম। তো যদি 2 গ্রাম হয় এইটার একটা পেজের ভর, তাহলে 100টা অংশে ভাগ করলে নিশ্চয়ই ভরটা আরো কমে যাবে। তো 100টা অংশের একটা অংশ নিলাম, 100টা অংশ থেকে আমি একটা অংশ নিলাম। তাহলে এইবার যদি ভর নির্ণয় করি, তাহলে অবশ্যই 2 গ্রামের 100 ভাগের 1 ভাগ হবে। ঠিক এইভাবে যদি আমি আরো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করি এই কাগজটাকে, তাহলে তার ভর কত হবে? তাহলে একটা সময় দেখা যাবে এর ভরটা এত কম হবে যে এটা কোনো মেশিন বা কোনো রকম কোনো ওয়েট মেশিন দিয়ে, ব্যালেন্স মেশিন দিয়ে ভর নির্ণয় করা সম্ভব হচ্ছে না। ঠিক তেমনি তাহলে আমরা বুঝতে পারছি যে পদার্থ, আমাদের আশেপাশে যেসব পদার্থ আছে তারা এতটা ক্ষুদ্র হয় যেটা আমাদের চোখের সামনে আনলে আমরা চোখে দেখতে পাই না। সেই সমস্ত পদার্থের সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণার ভর আমরা কিভাবে বের করব? এই সমস্ত পদার্থের ভর নির্ণয় করার জন্য যে অবলম্বন, যে পদ্ধতি, যে সিস্টেম, যে ক্যালকুলেশনগুলো আমরা করব, সেটা হচ্ছে এই কেমিক্যাল ক্যালকুলেশনের অন্তর্ভুক্ত হয়ে। যেমন একটা উদাহরণ যদি দিই, তোমরা নিশ্চয়ই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা অণু, পরমাণু সম্পর্কে ইতিমধ্যে ধারণা নিয়েছো। তো এই ইলেকট্রন, প্রোটন এর ভর কত? যেমন একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻³ কেজি। একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻³ কেজি। তাহলে এই ক্ষুদ্র ভরটা কি আসলে বাস্তবে কিভাবে এটা বের করা সম্ভব? এটা কি আসলেই ক্যালকুলেশন করে অথবা বাস্তবে বের করা সম্ভব? তো এইগুলোই আমরা নিয়ে আলোচনা করব এই পার্টের অন্তর্ভুক্ত বিষয়ে। ঠিক একইভাবে যদি আমি একটা হাইড্রোজেন পরমাণুর ভরের কথা বলি, বা একটা অক্সিজেন পরমাণুর ভরের কথা বলি, বা একটা এই সমস্ত যে ক্যালকুলেশনগুলো এই অধ্যায়ে নিয়ে আলোচনা করা হবে। তো এগুলো করার আগে আমাদের যে বেসিক কনসেপ্ট নেওয়া দরকার, সেই জন্য আমাদের এই ক্লাসটা। তো এই ক্লাসের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে ভরের নিত্যতা সূত্র। তোমার নিশ্চয়ই এর আগে ভরের নিত্যতা সূত্রের সম্পর্কে ধারণা আছে, যে পৃথিবীতে মোট ভরের পরিমাণ সমান। ভরের নিত্যতা সূত্র বলছে পৃথিবীতে মোট ভরের পরিমাণ সমান, এই ভরের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ভরটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হতে পারে। অর্থাৎ পদার্থের সৃষ্টি বা ধ্বংস নাই, শুধুমাত্র এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপ নিতে পারে। যেমন আমরা যদি বলি যে কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, এই গ্যাসটা কিভাবে আসছে? কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হয়েছে। অর্থাৎ কার্বন এবং অক্সিজেন এই দুইটা জিনিস কিন্তু পদার্থ, কার্বন ডাই অক্সাইডও পদার্থ। একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে রূপান্তরিত হচ্ছে, তাদের মোট ভরের পরিবর্তন হচ্ছে না। কিভাবে হচ্ছে না সেটা আমরা দেখব। চুনা পাথরের নাম তোমরা শুনছো, যে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এ কি হবে? এ কিন্তু ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড তৈরি করবে। তো দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ যা ছিল, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইডের পরিমাণ তাই হবে টোটাল। কিন্তু একটা পদার্থ থেকে আরেকটা পদার্থের সৃষ্টি হচ্ছে, কিন্তু তাদের ভরের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে আরেকটা লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রেও একই অবস্থা হবে, যে পরমাণুরও নতুন কোনো পরমাণুরও সৃষ্টি হবে না, শুধুমাত্র একটা পরমাণুর অবস্থানের চেঞ্জের কারণে নতুন নতুন পদার্থের সৃষ্টি হবে। তাহলে একটা বিষয় এখানে চলে আসছে, যে ভরের নিত্যতা সূত্রের মতো করে যদি আমরা বলি যে অবশ্যই ভরের নতুন কোনো ভরের সৃষ্টি হবে না, শুধুমাত্র ভর একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হবে, পদার্থ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তিত হবে, নতুন কোনো পদার্থ, নতুন কোনো সৃষ্টিশীল কিছু সৃষ্টি হবে না।
তাহলে আমাদের এখানে একটা জিনিস জানার বিষয় দাঁড়াচ্ছে যে হোয়াট ইজ কেমিক্যাল ক্যালকুলেশন, যে রাসায়নিক গণনা কি সেটা জানার জন্য রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হচ্ছে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি একটা ঘটনা, এই ঘটনায় কোনো কোনো কেমিক্যাল ম্যাটার অর্থাৎ রাসায়নিক পদার্থ অংশগ্রহণ করবে, তারা তাদের মধ্যে আন্তঃক্রিয়া ঘটায়, তাদের মধ্যে এক ধরনের বিক্রিয়া তৈরি করে নতুন কোনো পদার্থ সৃষ্টি করবে। এই প্রক্রিয়াটার নাম বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ রসায়নবিদ্যার যে শাখায় বা রসায়নবিদ্যার যে অংশে এই পদার্থের পরিমাণ নিয়ে, পদার্থের পরমাণুর পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটাকেই আমরা বলতেছি কেমিক্যাল ক্যালকুলেশন। এবং এই কেমিক্যাল ক্যালকুলেশনের প্রাথমিক যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে ঘটনায় নতুন কোনো পদার্থ অংশগ্রহণ করবে এবং নতুন কোনো পদার্থ উৎপন্ন করবে, সেই ঘটনাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। যারা অংশগ্রহণ করবে তাদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট, আর যারা উৎপন্ন হবে তাদেরকে বলা হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় দুইটা অংশ রাসায়নিক বিক্রিয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, একটা হচ্ছে প্রোডাক্ট। আমরা বলেছিলাম ভরের নিত্যতা সূত্রে যে নতুন কোনো পদার্থের সৃষ্টি হবে কিন্তু ভরের সৃষ্টি হবে না, নতুন পরমাণুর সৃষ্টি হবে না। ঠিক সেই উদাহরণটা, সেই যে ক্যালকুলেশনটা, সেই যে বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বোর্ডে লেখা আছে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করেছে। এখানে যে বিষয়টি তোমরা খেয়াল করবে সেটি হচ্ছে এখানে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? দুইটা। অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা, অক্সিজেন পরমাণুর সংখ্যা 2টা। তাহলে লেফট সাইডে আমাদের রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক হিসেবে যে অংশটা আসছে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। তো হাইড্রোজেন এবং অক্সিজেন টোটাল এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে 6টা, 2টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন পরমাণু এবং 4টা হাইড্রোজেন পরমাণু, টোটাল 6টা পরমাণু আমরা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে পাচ্ছি। এরপরে আসতেছে আমাদের উৎপাদ অর্থাৎ পানিতে টোটাল কয়টা পরমাণু আছে? আমরা দেখতে পাচ্ছি পানির একটা অণুতে 3টা পরমাণু আছে, তার সঙ্গে 2 দিয়ে গুণ দিলে 6টা পরমাণু আছে। তাহলে আমাদের যে ভরের নিত্যতা সূত্রের ভিত্তিতে আমরা যদি বলার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে লেফট সাইডে আছে হচ্ছে 6টা পরমাণু, রাইট সাইডে 6টা পরমাণু। অর্থাৎ পরমাণুর সংখ্যার তেমন কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র পরমাণুগুলো তাদের অবস্থানের পরিবর্তনের কারণে নতুন নতুন পদার্থের সৃষ্টি হয়েছে, নতুন নতুন নাম ধারণ করেছে। তো এইভাবে আমরা দেখলে বুঝতে পারছি যে আসলে কেমিক্যাল ক্যালকুলেশনে ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা এর ভরের যে বিষয়টা সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, দেখি তাহলে কি দাঁড়ায়, দেখা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হাইড্রোজেন টোটাল যদি আণবিক 2 মোল হাইড্রোজেন আছে এখানে, এই 2 মোল হাইড্রোজেনের আণবিক ভর যদি বের করি তাহলে তার আণবিক ভর দাঁড়াচ্ছে হচ্ছে 4। এই 2 হচ্ছে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা, 1 হচ্ছে হাইড্রোজেন পরমাণুর যে পারমাণবিক ভর সেটা, আর এই মোল সংখ্যা হচ্ছে এটা। ঠিক সেইভাবে আমি যদি অক্সিজেনের আণবিক ভর বের করি তাহলে অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2 এবং এর আণবিক ভর হচ্ছে 16। যদি আমরা করি তাহলে হবে হচ্ছে 32। তাহলে তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইডে টোটাল ভরের পরিমাণটা হচ্ছে 36 গ্রাম। রাইট সাইডের দিকে এবার যদি খেয়াল করি তাহলে কি দাঁড়ায়, রাইট সাইডের দিকে যদি খেয়াল করি তাহলে যেটা হয় যে পানির আণবিক ভর যদি বের করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 36। তার মানে লেফট সাইডে ভরের পরিমাণ 36, রাইট সাইডে ভরের পরিমাণ 36। আরেকটা বিষয় খেয়াল করো, শুধুমাত্র পরিবর্তন কোনটা পাচ্ছি, যেখানে মোল সংখ্যা 2টা এখানে মোল সংখ্যা 3টা। আমরা মোল সংখ্যার কিন্তু কথা বলি নাই যে মোল সংখ্যা একই থাকতে হবে, বলেছি ভরের কোনো পরিবর্তন হবে না, ভরটা সেম থাকবে। তাহলে এখানে ভর 36 গ্রাম, এখানেও 36 গ্রাম, এখানে 36, এখানেও 36। দ্যাট মিন্স পানিতে আমরা দেখলাম যে লেফট সাইডে অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে যে অক্সিজেন এবং হাইড্রোজেন আসছে এবং প্রোডাক্ট হিসেবে যে পানি আসছে, প্রত্যেকটাই ভিন্নধর্মী পদার্থ, শুধুমাত্র তাদের পরমাণু সংখ্যার পরিবর্তনের কারণে একটা নাম থেকে আরেকটা নাম ধারণ করেছে। শুধু তাই নয়, তাদের যে ভরের লেভেলটা সেটাও সেম আছে। যেমন লেফট সাইডে টোটাল ভর হচ্ছে 36, রাইট সাইডে টোটাল ভর হচ্ছে 36। আমরা যদি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথর, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো এখানে একটু জোকস বলার চেষ্টা করি। কোনো একটা পর্যায়ে কোনো একটা ভাইবা বোর্ডে একজন আর্টস গ্রুপের
ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক নাম কি। আমার শোনা কথা আমি বলছি যে বিসিএস এর কোনো ভাইভাতে জিজ্ঞাসা করছিল যে এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের রাসায়নিক নামটা কি হবে। তো সে অ্যান্সার দিয়েছিল ক্যাকো3। আসলে অ্যান্সারটা ক্যাকো3 দেওয়ার পিছনে যুক্তিসঙ্গত কারণ হচ্ছে সে আর্টসের, সে আসলে কেমিক্যাল যে রাসায়নিক সংকেত যোজনী নাম কিভাবে করা হয় এটা সে জানে না, তাই সে হয়তো মুখস্থ করে ক্যাকো3 বলছে। তো তোমরা এটাকে এইভাবে বলার চেষ্টা করবে না, অবশ্যই বলতে হবে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট একটা সলিড পদার্থ, এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আমরা উত্তপ্ত করার জন্য যে চিহ্নটা ব্যবহার করি সেই চিহ্নটা হচ্ছে এটা। তো এখন আমাদের লেফট সাইড এবং রাইট সাইডে কি সৃষ্টি হলো, কি অবস্থা হলো সেটা একটু বিশ্লেষণ করা যাক। তো এখানে অবশ্যই 1 মোল আছে, এখানে 1 মোল, এখানে 1 মোল, অর্থাৎ প্রোডাক্ট হিসেবে যে দুইটা উপাদান আসছে কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড তাদের মোল সংখ্যা হচ্ছে 2, বাট এখানে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা হচ্ছে 1। আমরা কিন্তু মোল সংখ্যার পরিবর্তনটা হতে পারে সেটা বলেছি, বাট ভরের পরিবর্তন হবে না, পরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, সেটা একটু প্রমাণ করে দেখা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে ক্যালসিয়াম কার্বনেটের যদি আণবিক ভর বের করি তাহলে ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন ডাইঅক্সাইড কার্বন হচ্ছে 12 এবং অক্সিজেন হচ্ছে 16, তার 3টা পরমাণু আছে, টোটাল আসে হচ্ছে 100। এবার যদি এই সাইডে বের করি তাহলে কেমন হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যালসিয়াম অক্সাইডের যে আণবিক ভর সেটা হচ্ছে 56 এবং কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ভর সেটা হচ্ছে 44। দ্যাট মিন্স এখানে টোটাল পরিমাণটা আসছে হচ্ছে 56 প্লাস 44 ইকুয়াল টু 100। তার মানে রাইট সাইডে টোটাল আমাদের প্রোডাক্ট হিসেবে যেটা আসছে সেই টোটাল পরিমাণটা হচ্ছে 100 গ্রাম। এখানে লেফট সাইডে ক্যালসিয়াম কার্বনেট এই যে টোটাল পরিমাণটা এটা হচ্ছে 100 গ্রাম। তার মানে হচ্ছে যে এখানে লেফট সাইডে আমাদের ছিল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, রাইট সাইডে ছিল হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ভরের দিক থেকে তেমন কোনো পরিবর্তন আমরা দেখছি না, একেবারেই অ্যাকুরেট। যদি পরমাণুর কথা চিন্তা করি তাহলে এখানে পরমাণু আছে হচ্ছে ক্যালসিয়াম 1টা, কার্বন 1টা, 2টা, অক্সিজেন 3টা, 5টা। এখানে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড 3টা, এখানে 2টা, টোটাল 5টা। তার মানে পরমাণুর সংখ্যারও কিন্তু পরিবর্তন হয় নাই। দ্যাট মিন্স তোমরা বুঝতে পারছো যে অবশ্যই রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সংখ্যার পরিবর্তন হবে না, ভরেরও পরিবর্তন হবে না, শুধুমাত্র এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত হতে পারে। এটা ভরের নিত্যতা সূত্রকে ফলো করে। এটা হচ্ছে আমাদের কেমিক্যাল ক্যালকুলেশনের বিষয়বস্তু। তো এটা প্রাথমিকভাবে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা মাত্রিক কেমিস্ট্রি কি জিনিস বা কেমিক্যাল ক্যালকুলেশন কি জিনিস। এর পরবর্তীতে আমরা অনেক বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করব, যেমন আমাদের কোন একটা পদার্থের আণবিক সংকেত কিভাবে সৃষ্টি হতে পারে, কিভাবে স্থূল সংকেত বের হতে পারে, কিভাবে তাদের রাসায়নিক সংযুক্তি বের হতে পারে, মোল সংখ্যা সম্পর্কে ধারণা নিব, মোলার আয়তন সম্পর্কে ধারণা নিব। তারপর হচ্ছে যেমন মোলারিটি অর্থাৎ ঘনমাত্রা, নরমালিটি, মোলালিটি, নরমাল দ্রবণ, মোলার দ্রবণ, মোল ভগ্নাংশ, প্রাইমারি স্ট্রাকচার পদার্থ, সেকেন্ডারি স্ট্রাকচার পদার্থ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত হিসেবে আলোচনা করব। প্রশমন বিক্রিয়া নিয়ে আলোচনা করব, পিপিএম, পিপিবি, পিপিটি, মানে এই ধরনের সার্বিক বিষয় নিয়ে আমাদের এই পার্ট 1 আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।